প্রান্তিক জনপদে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যু। অভিযোগের তীর হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের দিকে। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। ফরিদপুরে 2 শিশুর হাতাহাতির জেরে বাসাবাড়িতে হামলা, ভাঙচুর, 25 জন আহত। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার 5 জন। নরসিংদীর 3 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না করায় বাড়ছে মতবিরোধ। সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। একজন নমিনি হিসেবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি, এতে কিন্তু আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি। নরসিংদী 3 শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে, যাচাই বাছাই চলছে। অপরিকল্পিত নগরায়নের দুর্ভোগ কুষ্টিয়া পৌরসভায়, নাগরিক সুবিধা নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা, ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থাও একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত। বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকে। পাখির কলরবে মুখর নাটোরের তিরাইল গ্রাম। উপযুক্ত পরিবেশ পেয়ে বেড়েছে পরিযায়ীদের আনাগোনা। নিরাপদ আবাস তৈরিতে কঠোর অবস্থানে প্রশাসন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছেন 200 জনেরও বেশি। এর ভয়াবহতা প্রান্তিক জনপদে। কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। এই প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলনচন্দ্র বর্মনের চেম্বারে যমুনা টেলিভিশন রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন ফার্মেসিতে। একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও। পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ। কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের। জ্বর হয়েছিল, ওর ডাকছি আলছে, ওষুধ লেগে দিয়েছে, খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে। জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পীরগাছা বা রংপুর যাওয়া পসিবল না, এনাদের কাছেই আমাদের ভারস্থ হতে হয়। অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। সবাই লেখে এই হিসেবে লিখছিলেন, আপনারা এখন আসছেন বলতেছেন, এখন আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয়, লেখা যাবে না। অ্যান্টিবায়োটিক আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই। লেখি আসলে ঘটনা ওই যে বললাম যে আসলে ওইভাবে হাসপাতাল থেকে লেখে আর রোগী এসে বলে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জও তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা। কেউ একদিনের জ্বর নিয়ে যায়, তখনই ওনারা একটা এজিথ্রোমাইসিন মনে হয় দিয়ে দেয়। ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি ওষুধ দিতে পারবেন, লিমিটটা ক্রস করেন, এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট। এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সাড়া ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম। তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো, অনেক ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিল, ওষুধও লেগে দিল। যে সিস্টেমটা ওনারা চালু করছে, এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে তাদের কষ্ট করে শহরে যেতে হয় না বা 700 টাকা 800 টাকা করে ভিজিট দিতে হয় না। বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি। যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে ভিডিও কলে স্যারদের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক
লেখি। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও। ফার্মেসিতে গেলে গাদা গাদা ওষুধ দিয়ে যায়, এটাতে এই জিনিসগুলা থেকে তাদের সাথে ভুল না হয়, যারা যেন সঠিক পথে থাকে সেটা তৈরি করার একটা চেষ্টা করতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 90% অকার্যকর হয়ে পড়েছে। দেশে প্রতি বছর 1,70,000 লোক মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বরগুনায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশুরাই বেশি। এদিকে বরগুনা জেলা হাসপাতালে শয্যা সংকট সহ নানা অভিযোগ রোগী স্বজনদের। পাওয়া যাচ্ছে না বিনামূল্যের ওষুধ, নেই যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুতই এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনার পুরাকাটা গ্রামের সুরমা বেগম 2 মাসের শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দ্রুত নিয়ে আসা হয় 250 শয্যা জেনারেল হাসপাতালে। শীত মৌসুমের শুরুতেই জেলায় বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। 50 শয্যার ওয়ার্ডে খালি নেই কোনো বেড, মেঝেতেই ঠাঁই নিয়েছেন অনেকে। নেবুলাইজার মেশিন সংকট, অক্সিজেন নিতে দিতে হয় সিরিয়াল। নবজাতকদের জন্য বিশেষায়িত ওয়ার্ডের বেশিরভাগ মেশিনও বিকল বলে অভিযোগ স্বজনদের। আমার বাচ্চার অক্সিজেন দরকার আছে, আবার আরেকজনের বাচ্চারও দরকার আছে, তখন দেখা যায় কি আমারটা খুলে নিয়ে হেরে দেয়। এখানে যতগুলো মেশিন আছে এর ভিতরে বেশি অংশই আর কি মেশিন আর কি নষ্ট। আমার বাচ্চা অসুস্থ কিন্তু আমি সিরিয়ালে পাচ্ছি না, আমাকেও বাধ্য হয়ে আর কি গ্যাস দেওয়ার মেশিন কিনে লওয়া লাগছে। শুধু শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সংকটই নয়, পাওয়া যায় না বিনামূল্যের ঔষধও। যথাযথ সেবা না পাওয়া সহ হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ রোগী স্বজনদের। ভর্তি দিছে, ওষুধপাতি লাগবে আর কি, স্যালাইন টেলাইন লাগবে, এগুলো আমার লেখা দিছে, বাইরে থেকে কিনতে হয়েছে। পরীক্ষা করতে পারি নাই, হাতে টাকা নাই, যা টাকা নিয়ে আসছি তা তো ওগুলো কিনতেই গেছে। হসপিটাল থেকে আমাদের কোনো ঔষধ নাই, আমরা মানে ডাক্তার যেটা লেখছে ওটা বাইরে থেকে কিনে আনছি। ওয়াশরুমের অবস্থা খুবই নাজুক, যেগুলো মানে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। একটা লাইট এই যে দেখেন জ্বলার মতো অবস্থা নাই। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। এছাড়া শীতে রোগ থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দিলেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। ওষুধের অনেক সংকট আছে, পরবর্তী আমরা ঢাকায় চেয়েছি, ওষুধগুলো আসলে বাদ বাকিটা ইনশাল্লাহ অনেকে দেওয়া যাবে। নেবুলাইজার মেশিন আমরা কিনবো সামনে ইনশাল্লাহ আশা রাখি। এগুলো তো আগে অনেক আগে তো এগুলো কেনা হয় না, আর একের পর এক যন্ত্রপাতি তো পুরনো হয়ে যায়, আবার অনেকে ব্যবহারের ফলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। বাচ্চাকে ঠান্ডা লাগতে না দেওয়া, বাচ্চাকে নিয়ে বেশি বাইরে না যাওয়া, বিশেষ করে শীতের সিজনে আমাদের দেশের গার্জিয়ানদের যেরকম একটা টেন্ডেন্সি থাকে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো এই শীতের শুরুতেই যখন করা হয় তখন বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতিদিন জেনারেল হাসপাতালের শিশু বিভাগে 80 থেকে 100 জন রোগী ভর্তি হয়। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ফরিদপুর বোয়ালমারীতে 2 শিশুর হাতাহাতির জের ধরে তেলজুরি বাজার ও পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সম্প্রতি পরমেশ্বরদী গ্রামের 2 বাসিন্দা জাপান মোল্লা ও মোহাম্মদ হারুনের ছেলেদের মধ্যে নদীতে গোসল করার সময় ঝগড়া লাগে। এরই জেরে সকালে হারুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের বাড়িঘরে। এ সময় 25 থেকে 30টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে লুটপাটেরও। এছাড়া তেলজুরি বাজারে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মারামারি করছে, এটা নিয়ে গতকালকে এরা বসছিল, বসার পরে এটা কোনো মীমাংসা না হয়ে এটা হঠাৎ করে নিজেরা এখন গ্যাঞ্জাম করে সালতার কিছু লোক এপাশে ঢুকে গেছে, এপাশে কিছু লোক এখানে ঢুকে যায়। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। গতরাতে সদর থানায় 33 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 30 থেকে 40 জনকে আসামি করে মামলা করে পুলিশ। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদরের দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে বিরোধ চলছে।
এর জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামে নজরুলের সমর্থক মিঠুকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে সিরাজের সমর্থক ফারুক ও রকিবুলকে দেখতে পেয়ে ধাওয়া দেয় নজরুলের অনুসারীরা। এ সময় একটি বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের সাহায্য চান তারা। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে গাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ফারুক ও রকিবুলকে এলোপাতাড়ি কোপায় তারা। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নরসিংদীর 5টি আসনের মধ্যে 4টিতেই এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি। মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন দিন বাড়ছে মতবিরোধ। এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী 3, 2,81,000 ভোটারের এই আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। 2010 সালে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ। আগের সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ। একটি সমস্যা, সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে। অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত, আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না। আমরা করছি এখন দলের প্রচারণা, শুধুমাত্র ধানের শীষের প্রচারণা করছি। একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি না, এতে কিন্তু আমরা আমাদেরকে পিছনে পড়ে যাচ্ছি। আরও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। 31 দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত, সেই জন্য আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, এটাই আমরা জানতে পেরেছি। 4টা আসনে যাচাই বাছাই শেষ হয়েছে। নরসিংদী 3, শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে, যাচাই বাছাই চলছে। তবে খুব শীঘ্রই এর সিদ্ধান্ত চলে আসবে। 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার প্রস্তাব উত্থাপন করলে 2007 সালে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে বিএনপি। তবে এলাকার মানুষ এখনও তার অবদানের কথা স্বীকার করেন। তাই প্রয়াত এই নেতার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব। আমাদের দাবি এখন যে মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারটা বিএনপি থেকে যেন প্রত্যাহার হয়। আর যদি মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রত্যাহার না হয়, তৃতীয় পক্ষ তো রাজনীতিতে তো সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। হয়তোবা যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারে। 5 মাস আগে এই আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনীত প্রার্থী বলেন, বিগত 54 বছরে মানুষ দেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের পরিবর্তন হয়নি। তাই এবার এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা। মানুষের অভাবনীয় সাড়া আছে, মানুষ পরিবর্তনের পক্ষে। বিগত 54 বছরে মানুষ বাংলাদেশের প্রভাবশালী সব দলের শাসন দেখছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। দ্রুত নরসিংদী 3 আসনে জনবান্ধব এমপি প্রার্থীর মনোনয়ন দিয়ে সকল শঙ্কার অবসান ঘটাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। জারিন অর্নি, যমুনা নিউজ। দিনাজপুর ও সাভারে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা। দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেনের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। হিলি স্থলবন্দরের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি 3টি ইউনিয়ন ও পৌর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান বিএনপি নেতাকর্মীরা। ঢাকা 19 আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে বিএনপি। দুপুরে সাভার আশুলিয়ার বারোইপাড়া থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে বের করা হয় শোভাযাত্রা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে সাভারের ব্যাংক টাউনে গিয়ে শেষ হয় এই র্যালি। অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়েই চলেছে কুষ্টিয়া পৌরবাসীর। বেশিরভাগ সড়কের বেহাল দশা। সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বহুতল ভবন। নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা। 1869 সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগও রয়েছে নাগরিকদের।
42.79 বর্গ কিলোমিটার এলাকায় 21টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভা। সবশেষ 2022 সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা 2,21,806 জন, যা বর্তমানে আরও বেশি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কাণ্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে কাজ হবে, আজকে 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেছে, পৌরসভার কোনো উন্নয়ন কাজ হচ্ছে না। পূর্ববর্তী মেয়র সাহেবও করেনি, বর্তমানে প্রশাসনও এদিকে নজর দিচ্ছে না। অকেজো ড্রেনেজ ব্যবস্থা, চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগীসহ সাধারণ মানুষদের। রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা, ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, রাস্তা রুগী আসার জন্য খুবই বাধাগ্রস্ত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থাও একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত। 20 ফিটের সড়কের 10 ফিট থাকে অবৈধ দখলে, তার উপরে পৌর কর্তৃপক্ষের বেহিসাবি অটোর অনুমোদন, যা এখন রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ, যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব, ফলে সংকট বাড়ছে পৌরবাসীর। বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকে। আমরা কুষ্টিয়া শহরবাসী এটা নিয়ে আমরা চরম বিপদের মধ্যে আছি। পৌর উন্নয়নে এডিবি সহ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে, তবে ভবন ছড়িয়ে সড়ক নির্মাণ বিরাট এক প্রতিবন্ধকতা বলছেন পৌর প্রশাসক। পৌরসভার প্রধান রাস্তা এবং ড্রেনেজ সমূহ প্রশস্তকরণ, সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কাজ ইতিমধ্যেই আমাদের শুরু হবে। টেন্ডার প্রসেসিং একদম ফাইনাল পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি। আলটিমেট কথা হচ্ছে সাধারণ জনগণকে সচেতন হতে হবে, নাগরিকদের সচেতন হতে হবে এবং ব্যবসায়ী যারা আছেন তারাই ব্যবসা করবেন, এই তাদেরই শহর। এই শহরটাকে বাসযোগ্য সুন্দর রাখতে গেলে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অপরিকল্পিত নগরায়নের কুফল ভোগ করছে কুষ্টিয়া পৌরবাসী। এখনই যদি পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও দুর্ভোগে পড়বে পৌর নাগরিকেরা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 13 বছর আজ। নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে তাজরিন ফ্যাশনসের সামনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। এতে অংশ নেন নিহতদের পরিবারের সদস্য, আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। শ্রমিকদের পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ সহ মালিক দেলোয়ারের শাস্তির দাবি জানান বক্তারা। তারা অভিযোগ করেন সরকারের অসহযোগিতার কারণে দোষীদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। 2012 সালের এই দিনে তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ যায় 119 জনের, আহত হন অনেকে। অনেক কষ্ট আছে, আমাদের দাবি হচ্ছে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ। শ্রমিকদের সাথে যে প্রতারণা করা হচ্ছে বারবার, এই প্রতারণা না করে শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন নিশ্চিত করার জন্য এবং পাশাপাশি এই দেলোয়ারকে খুঁজে বাইর করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় উড়াল সেতুর কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে প্রায় 48 ঘণ্টা ধরে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। বাসাবাড়িতে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। জেনারেটর চালিয়ে উৎপাদন কাজ অব্যাহত রেখেছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এর আগে শনিবার শাসনগাঁও এলাকায় উড়াল সেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে যায়। কর্মকর্তারা জানান, ফাটল ধরা স্থানের পাশেই দ্বিতল ভবন ও বৈদ্যুতিক খুঁটি থাকায় জায়গাটি ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত। তিতাস গ্যাসের অপারেশনাল ডিজিএম জানান, ফেটে যাওয়া অংশ মাটির অনেক গভীরে হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশে চিহ্নিত করতে সময় লাগছে। মেরামত কাজ সম্পন্ন হলে রাতে গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলেও জানান তিনি। হাওড়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সুনামগঞ্জ শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত সাহার উদ্যোগে গঠিত নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব চিঠি দিয়ে এই তথ্য নিশ্চিত করেন। আগামী 26 নভেম্বর অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এই সেমিনার। সেখানে নতুন এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে উপস্থাপন ও আলোকপাত করতে শান্তিগঞ্জের ইউএনও এবং সুনামগঞ্জের জেলা প্রশাসককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে সুনামগঞ্জের নতুন এই মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন এবং সাফল্য তুলে ধরে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ৩ জন। গতরাত ২টার দিকে উপজেলার দেবীনগর চৌরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় চোর সন্দেহে ৫ জনকে আটক করে এলাকাবাসী। একজন পালিয়ে গেলেও বাকি ৪ জনকে গণপিটুনি দেয় তারা। পরে ৪ জনকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। পুলিশ জানায় নিহতের নাম শাহিন, তার বাড়ি রামনগর ইউনিয়নে। আহতরা পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ নামে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেজবা উদ্দিনের বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী জানান, পারভেজ একজন নির্মাণ শ্রমিক। রাতে তাকে ধরে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি। বন্দর থানার অফিসার ইনচার্জ জানান, রোববার রাতে মেজবা উদ্দিন ও তার 2 ছেলের চুরির অভিযোগে পারভেজকে আটক করে। সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেজবা উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। শিল্পাঞ্চল বা প্রবাসী নির্ভর জনপদ নয়, ক্ষুদ্র বা মাঝারি কুটির শিল্পের অবস্থাও তেমন আহামরি নয়। তবুও জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা ও সরকারি বেসরকারি উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে একসময় দারিদ্র্য প্রবণ অঞ্চলের তালিকায় শীর্ষে থাকা কুড়িগ্রাম। পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, 1 দশকে উত্তরাঞ্চলের এই জনপদে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমেছে। এখনও নাগরিক অনেক সুবিধায় অধরা থাকলেও কুড়িগ্রামবাসী বলছেন, দিন দিন বদলাচ্ছে ধীরে ধীরে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ অন্তত 16টি নদ নদী বেষ্টিত জনপদ এই কুড়িগ্রাম। একসময় দরিদ্র প্রবণের তালিকায় শীর্ষে ছিল উত্তরাঞ্চলের এই জেলার নাম। স্থানীয়রা বলছেন, এখনও নাগরিক ও মানবিক নানা সুবিধা থেকে বঞ্চিত তারা। খুব একটা সচ্ছলতাও আসেনি। তবে বড় শিল্পাঞ্চল বা প্রবাসী অধ্যুষিত জনপদ না হলেও দিন অনেকটা বদলেছে। 2016 সালে দেশের সবচেয়ে দরিদ্র জেলা ছিল কুড়িগ্রাম। সেখানে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে শীর্ষ 10-এও নেই এই জেলা। কোনো শিল্প কারখানা নাই, কোনো কাজের ব্যবস্থা নাই। এর কারণে এই কাজগুলো করতেছি, গ্রামে গ্রামে ঘুরি, বিক্রি করি। বাড়ির কাজ কামাই করি, আসি এখানে কাজ কামাই করি, বাচ্চাদের এখানে কাজ করি, বাচ্চাদের লেখাপড়া করাই। এখানকার মানুষ থেমে নাই, তারা বিভিন্ন মৌসুমে এখান থেকে বিভিন্ন শহরে চলে যায়, কাজকর্ম করে, তারা জীবিকা নির্বাহ করতেছে। চরাঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা ও পশুপালনে অবস্থা পরিবর্তন হয়েছে এ অঞ্চলের। আবাদের মৌসুম শেষ হলে পুরুষরা অন্য জেলায় গিয়ে ছোটখাটো কাজ করে, নারীরাও কিন্তু কর্মহীন নেই। তাই সারা বছরই কম বেশি আয় হয় এই গ্রামবাসীর। প্লাস্টিক রিসাইকেলিং একটা কারখানা তৈরি করতেছি। এখানে আমাদের যেমন একটা আয়ের উৎস হচ্ছে, তেমন এখানে 8-10 জনের একটা কর্মর জায়গা তৈরি হচ্ছে। আমাদের যদি একটা ভ্রমণ পর্যটন স্পট করা যায় চরগুলোকে, এরকম চিন্তা আমাদের করতে হবে। পাশাপাশি বাজেট বৈষম্যর কথা তো আগে বলছি, বাজেট বৈষম্য আমাদের চরম একটা কুড়িগ্রামের জন্য হতাশার একটা বিষয়। আর এই বাজেট বৈষম্য একদম জিরোতে নিয়ে আসতে হবে। কর্মটা থাকলে আমরা সারা জীবন করি খেতে পারবো। এই কারণে আমার কোনো ত্রাণের কোনো প্রয়োজন নেই, আমার কর্মস্থলের দরকার, তাহলে আমরা নিজেকে স্বাবলম্বী করতে পারবো। স্থানীয় প্রশাসন জানায়, 2016 সালে জেলার দারিদ্র সীমার নিচে বাস করত প্রায় 71% মানুষ। বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় 31%। এখনো জনপদের উন্নয়নে নেওয়া হচ্ছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। বাড়ছে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তাদের সংখ্যা। সিজনাল বেকারত্বটা মেনে নিত, সিজনের সময় তারা বসেই থাকতো। কিন্তু এখন তারা কি করে, এই অঞ্চলে যখন কাজ থাকে না, তারা কুমিল্লা, ঢাকা বা যে যে অঞ্চলে কাজ পাওয়া যায় তারা সেখানে যায়। মোট কথা তারা এখন আর বেকার থাকতে চায় না। আমরা যদি সমন্বিত খামার ব্যবস্থাপনা করতে পারি, অর্থাৎ চরাঞ্চলের গরু যদি পালন করা হয়, সেখানে ছাগল ভেড়ার উৎপাদন করে আমরা যদি মাংসের চাহিদা পূরণ করতে পারি, এই ধরনের কিছু চেইন শপ তৈরি করা। এখানে যে কৃষি উৎপাদন সেটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আগে যেসব জায়গায় এক ফসলের জমি ছিল, একটা ফসল হতো, সেখানে এখন 3টা ফসল হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ সরকারি প্রোগ্রাম চলে, আর সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করছে, বিশেষ করে এনজিওরা কাজ করছে। তো কাজগুলো অনেকটা ইফেক্টিভ হচ্ছে। 450-এর উপর চরাঞ্চলের এই জেলায় প্রায় 25 লাখ মানুষের বাস। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।
পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে টাঙ্গাইলের একটি রান্নাঘরকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে পৌরসভার কান্দাপাড়া এলাকায় ওই রান্নাঘরে অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রান্নাঘরটি থেকে কাচ্চি খাদক, হাজি বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি নামে স্থানীয় 3টি রেস্তোরাঁয় খাবার সরবরাহ করা হতো। তবে খাবার প্রস্তুতে ব্যবহার হতো বাসি পচা মাংস। রান্নার পরিবেশ নোংরা এবং দুর্গন্ধযুক্ত। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। অতীতের যেগুলো সংরক্ষিত মাংস, বিশেষ করে যেটা খাসির মাংস, এটা আমরা পেয়েছি, সেগুলো তারা নতুনভাবে জনগণকে খাওয়ানোর জন্য যে বাজারে করছিল এবং এটা বিষয়গুলো আমরা হাতে নাতে পাই। নাটোরের তিরাইল গ্রাম মুখরিত পাখিদের কিচিরমিচিরে। গেল কয়েক বছর ধরে স্থায়ী হয়ে উঠেছে এখানকার পরিযায়ীরা। শীতের আগমনে বেড়েছে আনাগোনা। স্থানীয়রাও বন্ধুত্ব পাতিয়েছে পাখিদের সাথে। সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন। বৃক্ষের সবুজিমা ছেয়ে গেছে পাখিদের বিচরণে। ডালে ডালে বাসা বেঁধেছে শামুক খোল। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রাম এখন পাখিদের আবাসস্থল। উপযুক্ত পরিবেশ পেয়ে গত কয়েক বছর এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে পরিযায়ীরা। এই পাখিগুলি আমাদের তিরাইল গ্রামে আসে, এরা প্রকৃতির নিয়মেই মাঠ ঘাটে বিভিন্ন জায়গায় তারা যায়, খাবার গ্রহণ করে। এরা আমাদের কোনো ডিস্টার্ব করে না এবং এখানে দেখা যাচ্ছে সেই হিসাবে আমাদের তিরাইল গ্রামটা পাখির গ্রাম হিসেবে অনেক জায়গা পরিচিত। শামুক খোল বেশি দেখা গেলেও মাঝে মধ্যেই চোখে পড়বে সাদা বকের ঝাঁক। উকি দিয়ে যাবে রাতচড়া, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির হাঁস। ওরা বাসা বাঁধে, ডিম পাড়ে, বাসা ফোটায়। হ্যাঁ, অনেক সব আমারও ভালো লাগে। পাখি রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটি গঠন করেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দুষ্কৃতিকারীরা যখন পাখি শিকারের জন্য আসে, আমরা সেটা প্রতিহত করি। প্রকৃতি আগলে রাখে পরিযায়ীদের। মানুষের সাথেও বেশ সখ্যতা গড়ে উঠেছে নাম না জানা এসব পাখিদের। পাখি রক্ষায় কঠোর আইন প্রয়োগ করছে প্রশাসন। দেশে বিদেশি অনেক পাখি এখানে রয়েছে এবং বিভিন্ন এলাকার লোকজন এখানে পাখি দেখতে আসে। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সবসময় এই জায়গাটিকে মনিটরিং এর মধ্যে রাখি, যাতে এই পাখিগুলোর ক্ষতি কেউ না করতে পারে। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখি রক্ষায় সবাই তৎপর হবে, এমন প্রত্যাশা পাখিপ্রেমীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।